করবেন। আমি একটা আমার নিজের জীবনে একটা ঐতিহাসিক মানে একটা উপলব্ধি বর্তমানে যে প্রেক্ষাপটটা এবং এটাকে নিয়ে আমরা কিভাবে সামনে আগাতে চাই ওই বিষয়ে একটা যে ছোট্ট পয়েন্ট আমি তুলে ধরতে চাই। ঢাকাস্থ মতিঝিল আইডিয়াল স্কুলে পড়াশোনা করেছি স্কুল জীবনে। কথা সন তারিখ বললে বুঝতে পারবেন যে আমি এখানে সবার থেকে বয়সে অনেক ছোট হবো। 1992 সালে 12 বছর পেরিয়ে তখন 13 বছর চলছে। তাহলে বুঝতে পারছেন ক্লাস 8-এ পড়ি। তখন আমাদের স্কুলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির একটা প্লাটুন ছিল, সেখানে যোগ দিলাম। মাশাআল্লাহ ভালো কথা। সেখানে আপনার নেতৃত্ব, শৃঙ্খলা, ওটা আমাদের মটোই ছিল জ্ঞান, শৃঙ্খলা, একতা। তো আমাদের যে প্লাটুনটা ছিল সেটা ছিল সেনা শাখা। তো আমার মনে হয় যে আমি ছোট্ট যে পয়েন্টটা বলবো তাতে বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী যে জেনারেশন জি আছে, যারা আবার এই ফ্যাসিস্টকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা, যাদের শেষ পেরেক ঠোকার ভূমিকাটা ছিল। পাশাপাশি 18 থেকে 35 বছর যে ভোটাররা আছে, যারা দীর্ঘদিন এই মাফিয়ার কারণে কোনো ভোটে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের ব্যাপারে একটা ছোট্ট মেসেজ থাকবে। বয়স কম হতে একটু সুবিধা আছে, আপনাদেরকে একটু কানেক্ট করার চেষ্টা করা নিজের জীবন। তো যখন বিএনসিসিতে ঢুকলাম, শৃঙ্খলা শেখাচ্ছে, আমাদেরকে ড্রিল করাচ্ছে। তো আমাদেরকে প্রত্যেকের জন্য একটা ডেডিকেটেড যতগুলো সদস্য যতগুলো আপনার ডামি রাইফেল আছে ওই প্লাটুনে, ততজন সদস্যই নেওয়া হয়, কারণ প্রত্যেকের ড্রিলের সময় তার একটা রাইফেল থাকতে হবে। এই ডামি রাইফেলে কিন্তু কোনো কালেই কোনো ম্যাগজিন ছিল না, এটা কোনো কালেই কোনোদিন এটা দিয়ে কোনো গুলি করা হয় নাই, কিন্তু দেখতে পুরোই 303 রাইফেল। এবং ওইভাবেই আপনার মানে আপনার মনে হবে যে আপনি ওইভাবেই স্টপ করছেন, ওইভাবেই আপনি শুট করছেন, মানে প্র্যাকটিস ড্রিল করার জন্য যা যা লাগে ডামি রাইফেল, অবয়বটা ঠিক একই রকম। তো আমার মনে আছে আমরা ওই 13 বছর বয়সে যখন ওটা হাতে নিতাম, কাঁধে অস্ত্র নিয়ে যখন ড্রিল করতাম, যখন সশস্ত্র সালাম দিতাম, তখন কেমন জানি গায়ের রক্তের ভিতরে একটা কেমন একটা স্পন্দন খেলে দিত। এটা দিয়ে কিন্তু জীবনে কোনোদিন ফায়ারিং হয়নি, হবেও না। এটা হলো একটা বিষয়। তাহলে আপনি চিন্তা করেন, যারা একটা সুশৃঙ্খল বাহিনী, এই যে এই দেশ ও জাতির জন্য যে ক্রান্তি লগ্নে যাদেরকে মানে সামনে থাকার জন্য যাদেরকে প্রস্তুত করা হয় এবং যারা সদা প্রস্তুত, তাদের হাতে যখন তাজা বুলেটের রাইফেলটা সাথে থাকে, তাদের রক্তে কি স্পন্দন খেলে। সেরকম একটা সুশৃঙ্খল বাহিনী এই প্রায় 1 বছর হয়ে আসতেছে, আরো কতদিন একটা গণতান্ত্রিক উত্তর না হওয়া পর্যন্ত এবং তার পরবর্তীতেও একটা স্থিতিশীল পরিবেশ না আসা পর্যন্ত, তারা এই যে 30,000 করে আসছে, আবার বাড়ি ফিরে যাচ্ছে, এই শৃঙ্খল বাহিনীটাকে আপনি তাদের লাইফটাকে একদম হেল্প করে দেওয়ার মতো অবস্থা। তাদের পরিবার নেই, তাদের আর কোনো কাজকর্ম নেই, তারা যে এখানে এই যে দিনরাত পরিশ্রম করছে, তাদেরকে দেশ এবং জাতি রক্ষার জন্য তাদের যে রুটিন ওয়ার্কগুলো ওগুলো নাই, সেটা একটু ভাবতে হবে। তারপর এই 13 পেরিয়ে যখন 14 পড়লাম, 93 সালের কথা, ক্লাস 9-এ পড়ি। তো আমাদেরকে ওই স্কুলের যে প্লাটুন 4 রমনা ব্যাটালিয়ন ছিল আমাদের, তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমাদের ওই রেজিমেন্টটা ছিল। তো আমাদেরকে সিলেক্ট করে করে বিভিন্ন প্লাটুন থেকে 1-2 করে নিয়ে মিরপুর ফায়ারিং রেঞ্জে তাজা বুলেট ফায়ারিং করার প্রশিক্ষণ দেওয়া। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন 14 বছর চলছে, 1993 সাল, একটা 14 বছর বয়সে একটা কিশোর, সে যাবে প্রথম মিরপুর ফায়ারিং রেঞ্জে ফায়ার করার জন্য। ভালো কথা, মিরপুর টিমটা নিয়ে যাচ্ছে, আমাদের ইউনিভার্সিটির বড় ভাইরা, কলেজের বড় ভাইরা, তারপর যারা আছেন সেনা শাখা, নৌ শাখা, বিমান শাখা, সারা দেশ থেকে আসছে বিএনসিসির যত সদস্যরা আছে, যারা সিলেক্টেড ফর দ্য ট্রেনিং এবং দ্য প্রশিক্ষণ যে ফায়ার করানো হবে তাদের। আমরা সবচেয়ে ছোট। তো সেখানে যাচ্ছে মিরপুর ফায়ারিং রেঞ্জের সামনে এক এক করে মানে আপনার কি বলে মানে রেডি হয়ে আসছে আপনার নিয়ে লাইন পজিশনে যাচ্ছে, ইয়ে করছে। তো যখন আমার টার্ন আসলো, আমার স্পষ্ট মনে আছে স্টাফ জি বলতাম, একজন হাবিলদার সাহেব, প্রত্যেকের পাশে একজন করে থাকতে হবে। এই লাইন পজিশনে যাওয়ার পরে 303 রাইফেল আজকাল আর দেখা যায় না, ভারী রাইফেল, এবার প্রচন্ড ধাক্কা দেয়। 14 বছর বয়সে একটা ছেলে, তখন 14 পুরো হয়নি, কিন্তু ওই যে আপনার ইয়েটা সিমেন্টের যে কংক্রিটের পাইপটা এখানে বসে দম দম, মানে প্রচন্ড আওয়াজ। কিন্তু তো আমার মনে আছে অনেক দূরে যে টিন বা লোহার কিছু একটা দিয়ে টার্গেটটা তৈরি করা, যখন লাইন পজিশনে গেলাম, স্টাফ জি আমাকে বলছেন, বেটা খেয়াল করে দেখো, শক্ত হও, আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, বলছেন একটা কথা, যেটা বলতে চাচ্ছি আমি
সামরিক বাহিনীর সদস্যরা তারা বুঝবেন, জেনারেশন জি ইনশাল্লাহ বুঝবেন, 18 থেকে 35 যারা আছে তারাও বুঝবেন কোন চেতনা কোন উপলব্ধিটা সেদিন হয়েছিল। ওই যে একটা টার্গেট দেখতে পাচ্ছ, একটা গোল 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 2 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত ড্রোন করার যে টার্গেটটা, ওইটা কিন্তু তুমি একটা টিম বা একটা লোহা দিয়ে দেখছো, আসলে কিন্তু এটা একটা জলজান্ত মানুষ। उसकी नस में भी वही लहू बह रहा है जो तुम्हारे नस में है। ওর রক্তে ওর শিরায় শিরায় ওই রক্তই আছে যা তোমার রক্তে আছে। সে কিন্তু একটা মানুষকে তুমি টার্গেট করতেছো, ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, একটা মানুষকে আমি টার্গেট করতেছি, আমি একটা তাজা বলে কি একটা মানুষকে টার্গেট করে আমি তাকে মারার জন্য আমি এখানে প্রশিক্ষণ দিচ্ছি? এটা কিভাবে? আমি একটা মানুষ, একটা কিশোরের মন কেমন হতে পারে বলেন? আজকে না হয় ছোটবেলা থেকে ভিডিও গেম খেলতে খেলতে মানুষ অনেক নৃশংসতা মানে ইজি গোয়িং হয়ে গেছে, তখন কিন্তু বিষয়টা এরকম ছিল না। 92-93 সালের কথা ছিল একটাই, তুমি যদি ওকে না শুট করো সে তোমাকে শুট করবে। তোমার দেশের শত্রু সে, তুমি যদি তোমার দেশের শত্রুকে এখনই যদি তুমি টার্গেট করে না ফেলো সে তোমার দেশের জন্য ধ্বংস করবে। ওই যে একটা মূল্যবোধ, একটা চেতনা আমার মনে আছে। আমার পর্যন্ত অল্প বয়স তো ধাম করে 5টা-10টা ম্যাগজিনের জায়গায় 5টা দিয়েছিল আমাদের, শেষ হয়ে গেল। কিন্তু কিভাবে শেষ হয়ে গেল বলতে পারি না। সেই অনুভূতিটা ফিরে এসে এরপরে আরো দুটো ন্যাশনাল ক্যাম্প করার সুযোগ হয়েছিল, সেখান থেকেও নিয়ে যায়। ওই একটা মূল্যবোধ বারবার আসছিল। তো সেই যে চেতনাটা তুমি যদি না করো তাহলে তোমাকে করবে। এবং তুমি একটা মানুষ, একই রক্তে তার শরীরে প্রবাহিত হচ্ছে, তাহলে মানুষকে আমি শুরু করবো। এই চেতনাটা যে এই যে একটা ফিলিংসটা যে ভেতরে দিল, এই ফিলিংসটা, এই কমিটমেন্ট আর কেউ পাইনি। স্কুল পেরিয়ে কলেজ গেল, কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি গেল, ইউনিভার্সিটি পেরিয়ে আরো উচ্চশিক্ষা গেল বা আরো অন্যান্য কর্মজীবন, ব্যবসায়িক জীবন, বিভিন্ন রাজনৈতিক জীবন গেল। এই চেতনাটা যে আলটিমেট চেতনাটা আর পাইনি। তো আমি বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী, আমার এই কথাটা থেকে অবশ্যই তারা বুঝতে পারবেন সেই চেতনার ফিলিংসটা। এখন জেনারেশন জি এবং 18 থেকে 35 তাদেরকে একটু বলতে চাই, এই চেতনাটা সেদিন খুঁজে পেয়েছিলাম যেদিন শুনেছিলাম সবার আগে বাংলাদেশ। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমি বলবো সবার আগে বাংলাদেশ, তখন আমি ওই কথাটার মধ্যে আসলে সেই চেতনাটা খুঁজে পাই। তাই বলছি ভাই, ফ্যাসিস্ট তো বাদই দিলাম, জান্নাতি দল তো বাদই দিলাম, সবার আগে বাংলাদেশ তো তাদের প্রসঙ্গে আসেই না। কিন্তু যদি একটু খেয়াল করে দেখেন, যখন এই মানবিক করিডোর সবার সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না। যখন আরো অন্যান্য যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, কোর্ট কাকে দেওয়া হবে না হবে, তখন সবার আগে বাংলাদেশ কেন যেন খুঁজে পাই না। যখন 9 মাসে আমার 18 বার দেশের বাইরে যেতে হয় তো দায়িত্বশীল পদে থেকে, তখন কেন জানি সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না। এজন্যই বলছি ইনশাআল্লাহুল আজিজ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার পূর্বসূরি ছিল সূচনার বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এতদিনের বাংলাদেশ দেশনেত্রী আপসীন বেগম খালেদা জিয়া, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ইনশাআল্লাহ যে সবার আগে বাংলাদেশ বলেছেন, এই চেতনার মধ্যে ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ এই দেশ যাতে একটা উত্তরণী পথ খুঁজে পাবে। ছিলাম আছি, থাকবো রাজপথে, দেখা হবে বিজয় পথে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।